বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় বিএনপি চেয়ারপারসন। মায়ের সুস্থতায় দোয়া চাইলেন ছেলে। নির্বাচিত সরকার গঠনে গড়িমসি নিয়ে প্রশ্ন বিএনপি নেতা রিজভীর। অন্তর্বর্তী সরকারের ওপর দেখছেন ১/১১ ছায়া। ষড়যন্ত্রকারীরাই ভয় পায় ভোটে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তো কিসকোতে আমরা যেতে পারি না, কারণ এই রাস্তায় পানি থাকে। সড়ক যেন মৃত্যু ফাঁদ। জলাবদ্ধতার খানাখন্দে চরম ভোগান্তি। ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সেবা সংস্থাকে দুষছেন কর্মকর্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 17 দিন চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। আর লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিন ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে নিয়ে যান বাসায়। এই সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বাসায় যাওয়ার পথে হাসি মুখে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। বেগম জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেগম জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরায় বেশ উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। উনি আরও অনেক বেটার ফিল করছেন বা ফিল করবেন, এবং আমরা আশা করছি ডাক্তাররা যেভাবে ওনারা হোপ দিয়েছেন আমাদেরকে যে উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। অনেক দিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হোমলি হবে, অনেক ভালো লাগবে। এর আগে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে ছোট ভাই আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া প্রার্থনা করেন মা বেগম জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান সহ জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের জন্য। বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো জান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আছে শামিল রাখবো। সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। গত 8 জানুয়ারি বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে নিজেই মা বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান। পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নির্বাচিত সরকার গঠনে গড়িমসি নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের ওপরই ১/১১ ছায়া আছে। সরকারের সঙ্গে সখ্যতা কাজে লাগিয়ে অনেকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন তিনি। সকালে নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। শেখ হাসিনা পুরো জিয়া পরিবারের নাম নিশানা রাখতে চায়নি উল্লেখ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে না দেয়ায় কোকোর মৃত্যু হয়েছে। গেল 16 বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। এদিকে আলাদা আয়োজনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভোট নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে ভয় পায় তারাই ষড়যন্ত্রের অংশ। তারা বলছে যে না, আগে সংস্কার করে এখন কতদিনে সংস্কার শেষ করবেন, কতদিনে নির্বাচন দিবেন। এখন আবার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে এগুলো তো মানুষের মধ্যে ধোঁয়াশার তৈরি করছে। এইটা নিয়ে এত গড়িমসি, এটা হবে কেন? আমরা চাই এই সরকার
তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার সম্পন্ন করে তারা নির্বাচন দেবে। এমন কোনো কথা আপনারা বলবেন না যাতে জাতির সামনে আরেকটা নতুন সংকটের সৃষ্টি হয়। এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে জনগণের মধ্যে আবার আপনাদের সরকার নিয়ে কোনো ভাবনার সৃষ্টি হয়। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে 4 দিনের সুইজারল্যান্ড সফর শেষে বিকেলে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত 9টা 50 সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর ত্যাগ করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গত 21 জানুয়ারি দাভোসে পৌঁছান ডক্টর ইউনূস। দাভোসের ব্যস্তময় দিনগুলোতে 47টি ইভেন্টে অংশ নেন নোবেলজয়ী এই সরকার প্রধান। বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় 10 ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 11টায় শুরু হয়েছে, চলবে 12:30 পর্যন্ত। একটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন 43 শিক্ষার্থী। এই মুহূর্তে কলা ভবনের সামনে আছেন সহকর্মী তোহা কান্তামি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শুধুমাত্র ঢাকাতেই 77টি কেন্দ্রে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান যে ইউনিট, সেই ইউনিটের পরীক্ষা হচ্ছে, ভর্তি পরীক্ষা হচ্ছে। এই মুহূর্তে পরীক্ষা চলবে বেলা 12:30 পর্যন্ত। প্রায় শেষ পর্যায়ে পরীক্ষা চলে এসেছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের যে চোখে মুখে যে উদ্বিগ্নের ছাপ, সেটি বেশ স্পষ্ট। অর্থাৎ পরীক্ষা শেষ পর্যায়ে চলে এসেছে, প্রিয় সন্তান, প্রিয় স্বজন কেমন পরীক্ষা ভেতরে দিচ্ছে সে ব্যাপারে কিন্তু তাদের যে মধ্যে যে উদ্বিগ্নতা, সেটি আসলে প্রকাশ পাচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রের বাইরে অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় সন্তান বের হবে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছিলেন পরীক্ষা কেন্দ্রে, তিনি পরিদর্শন করেছেন। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে বাইরে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তাদের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এখানে বেশ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা কিন্তু নয়, পরিবেশ নিয়ে ঢাকার বাইরের পরিবেশ নিয়েও তিনি কথা বলেছেন এবং বলেছেন যে প্রথম থেকেই তারা প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটি সেটি পূর্ণ সচেতন ছিলেন। সচেতন থাকার কারণ এখন পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার ঘটেনি। এবং এছাড়া অন্যান্য যে বিষয়, বিশেষ করে কোটার ব্যাপারটি তিনি কথা বলেছেন। কোটা নিয়ে বলেছেন যে তারা কোটার যৌক্তিক সংস্কার করেছেন এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের বাদ দিয়ে শুধুমাত্র সন্তান পর্যন্ত রাখা হয়েছে এবং অন্যান্য যে কোটা রয়েছে সেই কোটারও যৌক্তিক সংস্কার করা হয়েছে এবং এই যে চলমান যে পরীক্ষা সেই পরীক্ষাতেই এটি আসলে প্রয়োগ করা হচ্ছে বা সেটিতে আসলে এই পরীক্ষাতেই সেটির প্রভাব পড়ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বলা যায় যে এই যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তিনি উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বলছেন যে সবচেয়ে বড় একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় 1.25 লাখেরও বেশি যে পরীক্ষার্থী তারা অংশ নিয়েছেন সারা দেশ সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে। এবং প্রতিটি আসনের বিপরীতে প্রায় 43 জন, একটি আসনের বিপরীতে 43 জন শিক্ষার্থী কিন্তু লড়াই করছেন। তো সব মিলে বলা যায় যে বেশ ভর্তিযুদ্ধ, সবচেয়ে বড় ভর্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় এটি বলা হচ্ছে এবং 934টি আসনের বিপরীতে মূলত এই 1.25 লাখের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ সারা দেশব্যাপী কিন্তু এটি চলছে। তো এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা যারা রয়েছেন তারা বিভিন্ন শৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করছেন। পরীক্ষার কেন্দ্রের বাইরে অভিভাবকরা উদ্বিগ্ন চোখে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরে পরীক্ষা শেষ হবে এবং প্রিয় সন্তান স্বজনকে তারা বরণ করে নেবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার হাতে সবশেষ। ঢাকা দক্ষিণ সিটি সড়কের বেহাল দশা, শীতেও জলাবদ্ধতা, খানাখন্দে ঘটে দুর্ঘটনা। খোলা ড্রেন, দুর্গন্ধে বসবাসের যোগ্যতা হারাচ্ছে এলাকাগুলো, যেখানে ভোগান্তি নিত্যসঙ্গী। সিটি কর্পোরেশনে ট্যাক্স খাজনা দিয়েও কেন সেবা পাচ্ছেন না তা নিয়েই প্রশ্ন বাসিন্দাদের। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করলেও ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবামূলক প্রতিষ্ঠানকে দুষছেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই মিলবে সুফল। রাজধানীর 40 নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকার একটি সড়কের চিত্র।
এ পথ দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাচল। আশেপাশে থাকা ৩-৪টি স্কুলের শিক্ষার্থীরাও যাতায়াত করে এ রাস্তা দিয়ে। খোলা ড্রেন, দুর্গন্ধ, ময়লা পানি, নাকমুখ আটকেও চলা কষ্টকর। শুষ্ক মৌসুমেই এই যখন অবস্থা, তখন বর্ষাকালে কি অবস্থা হতে পারে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বাসিন্দারা বলছেন তখন ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার হয়ে যায়। এ সড়কের পাশের রাস্তারও জরাজীর্ণ অবস্থা। অপরিকল্পিতভাবে পানির লাইন করতে গিয়ে রাস্তা কেটে যাতা অবস্থা। ম্যানহোল উপচে পড়ছে পানি। এ পথে চলাচলকারীদেরও যেন ভোগান্তির শেষ নেই। দুপুর হতেই রাজধানীর স্বামীবাগের এসব গর্তের পানিও বাড়তে থাকে। হাঁটু পরিমাণ পানি। আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এত খারাপ যে ময়লা পানিগুলো উপরের দিকে উঠে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। ড্রেন কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তখন স্কুলে তো আমরা যেতে পারি না, কারণ এই রাস্তায় পানি থাকে। মাঝে মধ্যে ওয়াশার গাড়ি একটা আসে, আইসা বড় একটা গাড়ি এখানটা পাইপ লাগায়, কিছুই হয় না। ৩৯ নং ওয়ার্ডের এ সড়কটি যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সড়কের মাঝে তৈরি হয়েছে কয়েক ফুট গভীর গর্ত। এতে যান চলাচল যেমন বিঘ্ন হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। এছাড়া গ্যান্ডারিয়া রেল স্টেশন, পীর হাজিবাগের সড়ক সহ ঢাকা দক্ষিণ সিটির বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তার দশা এমনই করুন। সেদিন একটা অন্ধ লোক পড়ে গেল, এই জন্য যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা কে দেবে? নিচে থেকে কাজটা ভালো মতন করে না, বুঝছেন, এই জন্য ভাঙ্গা যা কদিন পরে করে নর্মাল স্ল্যাব দেয়, দেখা গেছে একটা গাড়ি যাও ডপ করে ভেঙে পড়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, সিটি কর্পোরেশন ট্যাক্স খাজনা নিয়মিত আদায় করলেও নাগরিক সেবা নিশ্চিতে ব্যর্থ। ভোগান্তির কথা স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা দুষছেন ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে। ট্যাক্স পে করার পরও আমরা আমাদের যে নাগরিক সেবা সেটা পাচ্ছি না। সিটি কর্পোরেশন কাটে না খুব একটা এবং গর্ত করে না। বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তারা আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাস্তাঘাটগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেন। কাটা দরকার হচ্ছে 7 ফুট বা 6 ফুট, কিন্তু যেহেতু তারা অনেক নিচে যাচ্ছে, ব্যাপক পরিমাণ অংশ ভেঙে যাওয়ার কারণে ওইটা রিপেয়ার করতে একটু সময় লাগে। সমন্বয়হীনতা, গাফিলতি যাই হোক, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সুফল মিলবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা চাই যে উন্নয়নের দর্শনে প্রকল্পের চেয়ে ব্যবস্থাপনা এবং জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা। এক্সিস্টিং যে অবকাঠামো আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটি এঙ্গেজমেন্ট দরকার। নাহলে আপনি যত ইচ্ছে রাস্তা বানাতে পারবেন, ড্রেনেজ বানাতে পারবেন, কিন্তু সেগুলো ভেঙে পড়বে, তাহলে সেগুলো বেহাল দশা হবে। নগর জীবনের দুর্ভোগ কমাতে ঢাকাকে 2 সিটিতে রূপান্তর করা হলেও অপরিকল্পিত উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা না থাকায় সড়কে ভোগান্তি কমছে না নগরবাসীর। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ঋতু যেটাই হোক না কেন, ভোগান্তি এ এলাকার নিত্যসঙ্গী। শেষ কবে সংস্কার কাজ হয়েছে তা মনেও করতে পারছেন না এলাকাবাসী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিল সরকার। বিটিআরসির এমন প্রস্তাবনার সর্বোচ্চ 20% দাম কমানোর কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সর্বনিম্ন 500 টাকার 5 MBPS সংযোগ 400 টাকায় পাবে গ্রাহক। যদিও নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। দেশে বর্তমানে দিনে 6400 জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদার 55%ই ব্যবহার হয় ব্রডব্যান্ড সেবায়। 1,37,00,000 গ্রাহকের জন্য 2021 সালে 5 থেকে 20 MBPS পর্যন্ত 3 ক্যাটাগরিতে সর্বনিম্ন 500 থেকে 1200 টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি। এই রেটে 3.5 বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে আইএসপিগুলো। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে দায়িত্ব নেয়ার পর বারবার ইন্টারনেটের দাম কমানোর কথা বলে আসছেন বিটিআরসির চেয়ারম্যান। অনেক দেশের চেয়ে আমাদের রেট এখনো যথেষ্ট বেশি রয়ে গেছে। এরই ধারাবাহিকতায় গেল বছরের 3রা ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ 20% কমানোর প্রস্তাবনা অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি, যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন অর্থ মন্ত্রণালয়ে। বিটিআরসি বলছে অনুমোদন পেলে মাসে 500 টাকার 5 MBPS সংযোগে খরচ কমবে 100 টাকা। 10 MBPS এ 800 টাকার পরিবর্তে 700 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 1100 টাকায় মিলবে 20 MBPS। গ্রাহক লেভেলে আমরা দেখছি 20% মতো দাম কমানো সম্ভব। যেটা 500 টাকা আপনি বললেন, এটা রেটটাকে 400 টাকা করে, এরকম একটা প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। এটা এখনো সরকার থেকে অনুমোদিত হয়ে আসেনি।
যদি আসে তাহলে আমরা সেটাকে কমিয়ে দেব। বিটিআরসির এমন উদ্যোগ ইন্টারনেট সেবাদাতাদের বড় ধরনের চাপের মুখে ফেলবে বলে মনে করেন আইএসপিএবির সভাপতি। একটা অপারেটর একটা ইউজারের কাছে 100 টাকা প্রফিট করতে পারে না, হয় 90% ইকুইপমেন্ট বাইরে থেকে আমদানি করতে হয়। আমদানি কস্ট যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন যদি কোনো কারণে আবার টাকা কমানো হয় তাহলে কিন্তু কোয়ালিটি সার্ভিসটা জনগণ পাবে না। তবে বিটিআরসি বলছে যাচাই বাছাই করেই ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ। খবর রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক, ওটাও আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায়। এইরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি। সংবাদ। অবশেষে শতভাগ পানি সরবরাহ করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডাল জুড়ি প্রকল্প। এতে প্রতিদিন উৎপাদিত 6 কোটি লিটার পানি পাবে দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চল সহ 4 উপজেলার কয়েক লাখ মানুষ। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে আগামী জুন থেকে উৎপাদনে যাওয়া এই প্রকল্পে পানি সংকট নিরসনে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে রাঙ্গুনিয়া বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী ভান্ডালজুড়ি পাহাড়ি উপত্যকায় 41.26 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের কমিশনিংয়ের কাজ। দিনরাত ব্যস্ত প্রকল্প সংশ্লিষ্টরা। অত্যাধুনিক পরীক্ষাগার দিয়ে যাচাই বাছাই চলে পানির মানের। সেই সঙ্গে কেন্দ্রীয় কন্ট্রোল রুম দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পুরো এলাকার। এই প্রকল্প থেকে দৈনিক 6 কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এখন উদ্বোধনের আনুষ্ঠানিকতার অপেক্ষা। পানির সরবরাহ লাইনের কাজ চলছে। আমাদের যেটা বিতরণ লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন, ওটার কাজও শেষ। 2টা রিজার্ভার আমরা করেছি, 2টা রিজার্ভারের কাজও শেষ। এই প্রকল্প দক্ষিণ চট্টগ্রামে ছোট বড় 13টি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোতে প্রতিদিন 4 কোটি লিটার পানি সরবরাহের টার্গেট রয়েছে। একই সঙ্গে 2 কোটি লিটার পানি সরবরাহ করতে পারবে 4 উপজেলার আবাসিক গ্রাহকদের। আনোয়ারা এবং পটিয়ার যে শিল্পাঞ্চলগুলো আছে ওই শিল্পাঞ্চলে পানি সরবরাহ করা হবে আর কি। যেটা প্রকল্পের শুরু থেকেই ধরেন আমরা বাণিজ্যিকভাবে 80% এবং আবাসিকভাবে 20% পানি আমরা সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। 2016 সালের জানুয়ারিতে একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষের মেয়াদ ধরা হয় 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তবে নানা জটিলতায় কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়। বাস্তবায়নে এই দীর্ঘসূত্রিতা প্রকল্পের কার্যকারিতায় প্রভাব ফেললেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখতে পাওয়ায় আশা বিশেষজ্ঞদের। দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো, শিল্প কারখানা এবং এলাকার মানুষ এখান থেকে উপকৃত হবে। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দীর্ঘদিন যাবত এই পানির জন্য সংকটে ভুগছে, তাদের উৎপাদনের খরচাদি কমবে, তারা যথাসময়ে পানি পাবে, এতে করে তাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। শুরুতে 1036 কোটি টাকা ব্যয় ধরা এই প্রকল্পে শেষ পর্যন্ত মোট ব্যয় হয়েছে 1995 কোটি টাকা। এর মধ্যে 1150 কোটি 65 লাখ টাকা বাংলাদেশ সরকার, 824 কোটি 50 লাখ টাকা কোরিয়ান এক্সিম ব্যাংক এবং 20 কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা 50 কোটি লিটার, আর এই ভান্ডালজুড়ি থেকে যুক্ত হবে আরও 6 কোটি লিটার। তবে পরিসংখ্যান বলছে 2032 সালে চট্টগ্রামে পানির চাহিদা হবে প্রায় 72 কোটি লিটার, যা 2040 সালে গিয়ে দাঁড়াবে 122 কোটি লিটারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র তাৎক্ষণিক পরিকল্পনা নয়, বরং কয়েক দশক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সেবা সংস্থার পরিকল্পনা করা উচিত। চট্টগ্রামের বোয়ালখালীর ভান্ডালজুড়ি এলাকা থেকে ফেরদৌস লিপি, সময়। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে দুর্নীতির অভিযোগের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যদিও আদানি গ্রুপের দাবি, গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনের সত্যতা নেই। জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ায় আগে থেকেই চাপে ছিল ভারতের আদানি গ্রুপ। গেল বছর প্রতিষ্ঠানটির সঙ্গে বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের 2টি চুক্তি বাতিলের ঘোষণা দেয় কেনিয়া। এবার গুঞ্জন উঠেছে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা।
গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এরপরই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক প্রশাসন কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত শুরু করে। শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে জানায়, তদন্তে দুর্নীতির অভিযোগের পর ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। গণমাধ্যমগুলো আরও বলছে, শ্রীলঙ্কা সরকার আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলেও প্রকল্পটি বাতিল করা হয়নি। পুরো প্রকল্পটি পর্যালোচনা করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে আদানি গ্রুপের দাবি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সত্য নয়। শ্রীলঙ্কা বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেনি বলেও দাবি আদানি গ্রুপের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নারী ক্রিকেট প্রসঙ্গ। ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে হেরে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করল নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের কাছে 8 উইকেটে হেরেছে লাল সবুজ প্রতিনিধি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে 25 বল আগেই মাত্র 118 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ 37 রান আসে 3-এ নামা শারমিন আক্তারের ব্যাট থেকে। জবাবে 22 ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। বাংলাদেশ হারায় ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড। অন্যদিকে ভারতের ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন বাছাই পর্বের সমীকরণ পেরিয়ে আসতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা আজ। বোর্ডের গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির মুখোমুখি অবস্থানের কারণে এ সভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিরপুরের হোম অফ ক্রিকেটে বৈঠকটি শুরু হবে বিকেল 3টায়। শেষ বৈঠকে পরিচালকরা অনলাইনে যুক্ত হলেও এবার সবাইকে সশরীরে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বৈঠকে আলোচনা হবে বিপিএল-এর পেমেন্ট ইস্যু নিয়েও। ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসবার পর বোর্ড সভা বিষয়টা বেশ সাধারণ ঘটনা ক্রিকেট পাড়ায়। আগে পরিচালকদের এই মিটিংটা কালে ভদ্রে হলেও ফারুক আহমেদের সময়কালে দেখা গেছে বেশ অনেকগুলো বৈঠক, যার শেষটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের 21 তারিখ। 1 মাসেরও বেশি সময় পর এবার আবারও সভা ডাকলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। শেষ সভাটি অনলাইন হলেও এবারে সবাইকে সশরীরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে। বিপিএল চলাকালীন এবারের এই সভাটি নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে, যা অনেকটা বাধ্য হয়ে ডাকতে হলো ফারুক আহমেদকে। বোর্ড মিটিংয়ে এবারের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার ক্লাব ক্রিকেটের আলটিমেটাম, সাম্প্রতিক সময়ে যা ক্রিকেট ফ্র্যাটার্নিটির সবচেয়ে আলোচিত বিষয়। ক্লাবগুলোর দাবি পদত্যাগ করতে হবে সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমকে, বাতিল করতে হবে সেই কমিটিও। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে এই মিটিংয়ে। যদিও এই বৈঠকে থাকবেন না ফাহিম। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ দলের সঙ্গে মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের বর্তমান সম্পর্কের অবনতির খবর জানা আছে সবারই। গুঞ্জন আছে ক্লাবের দাবির ধোয়া তুলে ফাহিমকে সরিয়ে সংস্কার কমিটির পরিবর্তন আনবেন ফারুক আহমেদ। এবারের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা আরও একটি ইস্যুও এখন হট টপিক, বিপিএল-এর পারিশ্রমিক। ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এখনও প্রতিশ্রুত গ্যারান্টি মানি পায়নি বিসিবি। ক্রিকেটারদের বেতন ভাতা দিতেও গড়িমসি করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে রাজশাহীর পরিস্থিতি নিয়ে বিব্রত হতে হয়েছে বোর্ডকে। চট্টগ্রামও একই কাজ করেছেন একজন বিদেশি এবং একজন দেশি ক্রিকেটারের সঙ্গে। এই অবস্থায় এই ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আলোচনা হবে বিসিবির বহুল চর্চিত স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়েও। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় বিএনপি চেয়ারপারসন। মায়ের সুস্থতায় দোয়া চাইলেন ছেলে। নির্বাচিত সরকার গঠনে গড়িমসি নিয়ে প্রশ্ন বিএনপি নেতা রিজভীর। অন্তর্বর্তী সরকারের ওপর দেখছেন 1-11 ছায়া। ষড়যন্ত্রকারীরাই ভয় পায় ভোটে। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।